বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার চাই বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পুনঃ তদন্ত শুরু শিগগিরই। দক্ষিণ পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, বিশুদ্ধ পানি ও খাবার সংকটে বানভাসীরা। চলতি মাসে আবারও বন্যার পূর্বাভাস। ঢাকা মেডিকেলে হামলার ঘটনায় গাইবান্ধা থেকে একজন গ্রেপ্তার। প্রাথমিক তদন্তে পাওয়া যায়নি চিকিৎসকদের গাফিলতি, কাল থেকে চালু বহির্বিভাগ। এবং কুইক রেন্টালে দায়মুক্তি কেন অবৈধ নয় জানতে চেয়ে হাইকোর্টের রুল। আলোচিত মুনিয়া হত্যা মামলা পুনরায় শুরুর আবেদন গ্রহণ। সবাইকে স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। সঠিকভাবে বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্ত ও ন্যায় বিচার প্রক্রিয়া শিগগিরই শুরু করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা বলেন তিনি। সরকার জনগণের অধিকার, সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। শুধু স্বরাষ্ট্র উপদেষ্টা হিসাবে নয়, একজন সাধারণ নাগরিক ও সেনাবাহিনীর প্রাক্তন সদস্য হিসেবে আমি বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার চাই। সঠিকভাবে এই হত্যাকাণ্ডের পূর্ণ তদন্ত ও ন্যায় বিচার প্রক্রিয়া শীঘ্রই শুরু করা হবে। নোয়াখালী, ফেনী ও কুমিল্লায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। পানি কমতে শুরু করায় আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরতে শুরু করেছেন বানভাসীরা। বের হচ্ছে বন্যার ক্ষতচিহ্ন। দেখা দিয়েছে পানিবাহিত নানা ধরনের রোগব্যাধি। খাবার সংকটে আছে পানিবন্দীরা। নিচু এলাকায় এখনও পানি থাকায় বেড়েছে দুর্ভোগ। এদিকে এখন পর্যন্ত বন্যায় মৃত্যু হয়েছে ৬৭ জনের। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আরবি ইসলাম হিমু। বন্যা পরিস্থিতির উন্নতি হলেও নোয়াখালীর ৪ উপজেলায় কমেনি দুর্ভোগ, তবে বেড়েছে পানিবাহিত রোগ। এখনও কোথাও হাঁটু, আবার কোথাও কোমর সমান পানি। নিচু এলাকায় ডুবে গেছে বাড়িঘর। এতে দুর্ভোগে অন্তত ১৯ লাখ মানুষ। এদিকে পানি কমে আসায় ফেনীতে আশ্রয় কেন্দ্র থেকে বাড়িঘরে ফিরতে শুরু করেছেন বানভাসীরা। কুমিল্লায়ও বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। আশ্রয় কেন্দ্র থেকে বাড়িতে ফিরে ক্ষতিগ্রস্ত ঘর মেরামত করছেন কেউ কেউ। দেখা দিয়েছে খাদ্য সংকট। খাবারটা খেয়ে কতদিন থাকা যায়? আমার একটা বাচ্চা আছে, বাচ্চাটা যদি নিজেরা শুকনো খাবারটা খেয়ে এতদিন থাকা যাবে। বাচ্চা ছেলে মেয়ে অনেক কষ্ট আছে। এখনো পানি আছে, ঘরের পানি না, নিজস্ব বাড়িতে এখনো আটু পানি পড়ে আছে। ঘরের দুয়ারে আমার ঘর দুয়ারে ভরা কমা হানি। অন্যদিকে পানি কমায় চাঁদপুরে স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন। তবে ফরিদগঞ্জ ও কচুয়ায় এখনও পানিবন্দী অনেকে। পাকঘরে যাই পাক করবে এরকম পরিস্থিতি হইতে আরও মিনিমাম ২ সপ্তাহ লাগবে। কিন্তু আমাদের পর্যাপ্ত গ্রামের ভিতরে, আমাদের এই গ্রামটা প্রায় ৪,০০০ পরিবারের গ্রাম, এখানে পর্যাপ্ত পরিমাণে ত্রাণ মানুষ পায় নাই। চলতি মাসেও দেশের কিছু অঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আরবি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় সঞ্জয় পাল জয় নামে একজনকে গাইবান্ধা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সুপার মোশাররফ হোসেন জানান, ঢাকা মেডিকেল হামলায় জড়িত থাকা সঞ্জয় পাল জয়কে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে স্বাস্থ্য সচিব জানিয়েছেন, প্রাথমিক তদন্তে চিকিৎসকদের গাফিলতি পাওয়া যায়নি। অন্যদিকে কড়া নিরাপত্তায় চলছে ঢাকা মেডিকেলের কার্যক্রম। স্বল্প পরিসরে চিকিৎসক ও কর্মচারীদের উপস্থিতিতে চলছে সেবা প্রদান। প্রশাসনের আশ্বাসে কাল থেকে সারা দেশের সরকারি হাসপাতালে চালু হচ্ছে বহির্বিভাগ। তবে সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করবে ইন্টার্ন চিকিৎসকরা। কুইক রেন্টালে দায়মুক্তি কেন অবৈধ নয় জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে পছন্দের ব্যক্তিকে কুইক রেন্টালের কাজ দেয়া নিয়েও প্রশ্ন তুলেছেন উচ্চ আদালত। দুপুরে বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই রুল জারি করেন। অপরদিকে আলোচিত মুনিয়া হত্যা মামলা পুনরায়
শুরু করতে চেয়ে তার বোনের আবেদন গ্রহণ করেছেন হাইকোর্ট। এইচ মিতুর রিপোর্টে দেখুন বিস্তারিত। বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান আইন 2010 এর 9 ধারায় বলা হয়েছে, এই আইনের অধীনে কোনো কাজ বা নির্দেশের বৈধতা সম্পর্কে কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না। এই আইনকে সংবিধান লঙ্ঘন উল্লেখ করে হাইকোর্টে রিট করেছেন অ্যাডভোকেট শাহেদ্দিন মালিক। কিন্তু এই বিদ্যুৎ কেন্দ্রগুলি মন্ত্রীর একক বিবেচনায় সে যাকে ইচ্ছা তাকে যত টাকা ইচ্ছা তত টাকায় চুক্তি করার ক্ষমতা দেওয়া হয়েছে, যেটা অবশ্যই এটা মানে কোনো সভ্য রাষ্ট্রে কোনো মন্ত্রী এরকম একক ক্ষমতা থাকতে পারে না। তিনি বলেন, লুটপাট এবং আওয়ামী সরকারের দোসরদের সুবিধা দিতেই কুইক রেন্টালকে দায় মুক্তি দেওয়া হয়। একই সঙ্গে পছন্দমতো ব্যক্তিকে কুইক রেন্টালের সুবিধা দেওয়ার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন রিটকারী এই আইনজীবী। মানে কোনো ধরনের কোনো প্রক্রিয়া ছাড়া সরকারের যে কোনো ক্রয় তো একটা প্রক্রিয়ার মাধ্যমে হয়, টেন্ডার হতে হবে, মূল্যায়ন হতে হবে, তারপরে কিন্তু এই 6(2) ধারায় মন্ত্রীকে সর্বোচ্চ একক ক্ষমতা দিয়েছে, সে যার সাথে ইচ্ছা যত টাকা ইচ্ছা বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের চুক্তি করবে। সেটা তো এই মানে অসীম ক্ষমতা প্রজাতন্ত্রে কারো থাকতে পারে না। এখন পত্রপত্রিকায় রিপোর্টে তো দেখা যাচ্ছে যে এই অসীম ক্ষমতা থেকে লাভবান হয়েছে গত সরকারের যারা দোসর ছিল, এটা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান যাদের সাথে সরকারের দহরম বেশি, তারাই হাজার হাজার কোটি টাকা লাভবান হয়েছে। অপরদিকে আলোচিত মুনিয়া হত্যা মামলা পুনরায় শুরু করতে চেয়ে তার বোনের আবেদন গ্রহণ করেছেন হাইকোর্ট। আমাদের নারাজি খারিজ করে দিয়ে সেই প্রভাবিত পুলিশ রিপোর্ট গ্রহণ করেছিল, আমরা সেইটার এগেনস্টে আজকে আপিল শুনানি করেছি। মাননীয় আদালত আপিল শুনানি অন্তে আপিল গ্রহণ করেছে এবং আপিল নোটিশ সার্ভ করার পরে দ্রুত শুনানি করে এইটা পুরো তদন্তে যাবে বলে আমরা আশা করি। এদিকে জনশক্তি রপ্তানিকারীদের সংগঠন বাইরার কমিটি অবৈধ ঘোষণা করে নতুন নির্বাচনের জন্য প্রশাসক নিয়োগ দিতে বাণিজ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। মাননীয় বিচারপতি A.K.M. আসাদুজ্জামান এবং মাননীয় বিচারপতি মোহাম্মদ মাহবুব ইসলামের বেঞ্চে আমরা আসি। আলহামদুলিল্লাহ ওনারা আমাদের সকল কিছু শুনেন এবং দেখেন, ওনারা আমরা ন্যায় বিচার পেয়েছি। এইচ মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। অন্তর্বর্তী সরকারকে অগণতান্ত্রিক সরকার হিসেবে পরিচিত করার ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করে এই বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে তৃণমূল নাগরিক আন্দোলনের আয়োজিত অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এই সময় তিনি বলেন, বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সহযোগিতা করতে হবে যাতে বাংলাদেশকে সংস্কার করা যায়। দশ বছর পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদ নিজ জন্মভূমি কক্সবাজারে যান। বিমানবন্দরে নেমে সম্প্রতি বিতর্কিত এক ব্যবসায়ীর গাড়িতে ওঠায় তাকে নিয়ে শুরু হয় সমালোচনা। এই বিষয়ে বিস্তারিত জানাতে নিজ বাসভবনে এক জরুরি সংবাদ সম্মেলনে সালাউদ্দিন আহমেদ জানান। বিস্তারিত জানাচ্ছেন মণ্ডলের নাম। গেল 28 আগস্ট বেলা 11:30টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বেসরকারি একটি বিমানে কক্সবাজার বিমানবন্দরে নেমে সাম্প্রতিক বিতর্কিত এক ব্যবসায়ীর গাড়িতে ওঠেন। এ নিয়ে দেশের প্রথম সারির সংবাদ মাধ্যমে সংবাদ প্রচারিত হয়। গুলশানের নিজ বাসভবনে এই জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন হয়। দীর্ঘ 10 বছর পর আমার নিজ জেলা কক্সবাজারে এ সময় তিনি বলেন, বিমানবন্দরে নামার পর স্থানীয় নেতাকর্মীদের অনুরোধে ওই গাড়িতে ওঠেন তিনি। আমি বলেছি যে আমি কোন গাড়িতে উঠেছি, কোথায় যাব, এর কোনো কিছুই তো আমি ঠিক করতে পারিনি, আমি নিজেই জানতাম না। এগুলো জেলা বিএনপির নেতৃবৃন্দ যারা সম্বর্ধনার আয়োজন করেছে তারাই জানত। তিনি আরো বলেন, ইচ্ছে করে এই গাড়িতে ওঠেন নাই, বিষয়টি সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত। আমি বিমানবন্দরে নামার পরে কিছু গাড়ি দেখেছি ভিতরে, তা আমাদের নেতাকর্মীরা বলেছেন যে এইটাতে ওঠেন, এই গাড়িতে আমি উঠেছি। তা এখন সেই গাড়িটি কার, সেই মুহূর্তে আমি তো ওই চিন্তা ভাবনার মধ্যে ছিলাম না। আমি তখন অনেকটা আবেগাপ্লুত ছিলাম, আমার দেশবাসীর ভালোবাসায় শিখতে হচ্ছিলাম এবং মনের মধ্যে মা বাবার কবর জিয়ারতের বাসনায় মগ্ন ছিলাম।
তখন আমার মনের অবস্থা ছিল না যে আমি কোন গাড়িতে কার গাড়িতে উঠছি ইত্যাদি খোঁজ নেওয়ার। এই ঘটনায় দুঃখ প্রকাশ করেন বিএনপির এই নেতা। এটা আমার পক্ষ থেকে আমি জানতাম যদি যে এই গাড়ি একটি নির্ধারিত কোম্পানির কথা, তাহলে হয়তো আমি সাবধানতা অবলম্বন করতাম। তারপরেও আমার এই অসাবধানতা এবং অনিচ্ছাকৃত ভুলের জন্য যদি আমি দেশবাসীর মনে কষ্ট দিয়ে থাকি এবং অনুভূতিতে আঘাত দিয়ে থাকি, সেজন্য আমি দুঃখ প্রকাশ করছি। মন্ডল এনাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। নওগাঁ মান্দায় চকলি বহুমুখী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষের পদত্যাগের দাবিতে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অধ্যক্ষ নজরুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে এই সভা অনুষ্ঠিত হয়। এলাকাবাসী, ছাত্রছাত্রী, অভিভাবকগণ মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করেন। এ সময় বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম, সহকারী শিক্ষক আব্দুল লতিফ, খায়রুল আলম সহ আর অনেকেই। পাওনা টাকা না দিয়ে উল্টো পাওনাদারের বিরুদ্ধে মামলা করে হয়রানির অভিযোগ করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী। স্ট্যান্ডার্ড হোল্ডিংসের পরিচালক আমির হোসেন রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগরণী হলে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন। অভিযোগে তিনি আরও বলেন, এরশাদ গ্রুপ ও ভাই ভাই ট্রেডার্সের কর্ণধার আমিনুল ইসলামের কাছে তার 4 কোটি 80 লাখ টাকা পাওনা রয়েছে। সেই টাকা পরিশোধ না করে উল্টো তার কাছে 14 কোটি টাকা দাবি করে আদালতে মামলা করেছেন প্রতিপক্ষ। আমির হোসেন বলেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যবসায়ীদের সাথে প্রতারণা করে চলছে এরশাদ গ্রুপ ও ভাই ভাই ট্রেডার্স। এই প্রতারণা চক্র গত 25শে আগস্ট আদালত চত্বরে সংবাদ সম্মেলন করে বিভিন্ন অপতথ্য পরিবেশন ও বিচারপতিদের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেছেন বলে অভিযোগ তার। আসছে সে অনেক ব্যবসায়ীদের সাথে, আমি আবারও বলতেছি, অনেক ব্যবসায়ীদের সাথে সে এরকম প্রতারণার ফাঁদ পেতে ব্যবসায়ীদেরকে নিঃস্ব করে ফেলতেছে। ওর কাছেই টাকা পায়, ও কারোর কাছে টাকা পায় না। যে তার কাছে টাকা পায় সেই আসামি হয়ে যায়। আমরাও সেই একই অবস্থায় পড়েছি। আপনাদের মাধ্যমে এটুকু বলতে চাই, এই অবস্থা থেকে আমি পরিত্রাণ চাই। এই অবস্থা থেকে সমাজকে পরিত্রাণ করার জন্য আপনাদের সহযোগিতা চাই। এবার খেলার খবর, ক্রিকেট। দ্বিতীয় টেস্টেও জয়ের দ্বার প্রান্তে রয়েছে বাংলাদেশ। হাসান মাহমুদ, নাহিদ রানার তোপে মাত্র 172 রানে গুটিয়ে যায় পাকিস্তান। ম্যাচ জিতে বাংলাদেশের সামনে লক্ষ্যধারায় 185 রানের। রানতারায় আগ্রাসী ব্যাটিং করেন জাকির, তবে আলোক স্বল্পতায় বন্ধ হয়ে যায় চতুর্থ দিনের খেলা। দিন শেষে 7 ওভারে বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে 42 রান। জয় থেকে 143 রান দূরে টাইগাররা। জাকির হাসান 23 বলে 31 ও সাদমান ইসলাম 19 বলে 9 রানে অপরাজিত। এর আগের দিন খুররাম শেহজাদ আউট হলে খেলা শেষ হয়ে যায়। এরপর চতুর্থ দিনের শুরুতে সায়েম আইয়ুবের সঙ্গী হন শান মাসুম। দিনের 9ম ওভারে তাদের জুটি ভাঙেন তাসকিন আহমেদ। এরপর টাইগার পেসারদের দাপটে কোণঠাসা হয়ে পড়ে স্বাগতিকরা। 172 রানে গুটে যায় পাকিস্তানের দ্বিতীয় ইনিংস। হাসান মাহমুদ তুলে নেন ক্যারিয়ারের প্রথম 5 উইকেট, আর নাহিদ নেন 4 উইকেট। পাকিস্তানের রেজওয়ান 43 রানে আউট হলেও 47 রানে অপরাজিত থাকেন সালমান। আর এর সাথে শেষ করবে এশিয়া নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার চাই বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পুনঃ তদন্ত শুরু শিগগিরই। দক্ষিণ পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, বিশুদ্ধ পানি ও খাবার সংকটে বানভাসীরা। চলতি মাসে আবারও বন্যার পূর্বাভাস। ঢাকা মেডিকেলে হামলার ঘটনায় গাইবান্ধা থেকে একজন গ্রেপ্তার। প্রাথমিক তদন্তে পাওয়া যায়নি চিকিৎসকদের গাফিলতি। কাল থেকে চালু বহির্বিভাগ। এবং কুইক রেন্টালে দায় মুক্তি কেন অবৈধ নয় জানতে চেয়ে হাইকোর্টের রুল। আলোচিত মুনিয়া হত্যা মামলা পুনরায় শুরুর আবেদন গ্রহণ। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজনে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।